এই যে আপনি বারবার এই বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন আপনি যাই বলুন, এই স্কিমে আবেদন করছেন, কি হচ্ছে বারবার আপনার আবেদনপত্রটি রিজেকশন হয়ে যাচ্ছে। এর কারণ কি? আপনি কি তাহলে সঠিক পথ অবলম্বন করছেন না? মানে সঠিক ওয়ে যাকে বলা হয়, সঠিক পথটা আপনি কি পাচ্ছেন না, না কি কোনো ভুল ভ্রান্তি থাকছে যার কারণে আপনার এই বার্ধক্য ভাতা স্কিমের নামটি নথিভুক্ত হচ্ছে না? আপনি যে আর্থিক সাহায্য প্রতি মাসে পাবেন সেটি তো পাচ্ছেন না, বারবারই জমা দিতে হচ্ছে, বারবারই আপনি অধৈর্য হয়ে গেছেন। উফ, সত্যি এ একটি বিশালই মাথা যন্ত্রণার মতো ব্যাপার যে বয়স্ক ভাতা স্কিমে আবেদন করছেন, বারবার আপনার নামটি রিজেকশন হয়ে যাচ্ছে, বারবার বারবার। তাহলে এই কি সঠিক পথটা কি? সঠিক পথটা কি এবং কিভাবে আপনি আবেদন করবেন, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো ধাপে ধাপে আলোচনা করব। তাই ভিডিওটি খুব ইনফরমেটিভ হবে, আশা করছি আপনি বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যে বার্ধক্য ভাতা স্কিমে আবেদন করতে হলে কী রকম ধাপগুলো আপনাকে মাথায় রাখতে হবে, বিষয়গুলো আপনি মাথায় নেবেন কিভাবে আপনি আবেদন করলে সঠিকভাবে আপনার নামটি নথিভুক্ত হবে। আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলোই আলোচনা করব। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। নমস্কার, আমি শুভঙ্কর মণ্ডল, আমার মা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করছি বার্ধক্য ভাতা স্কিমের বিভিন্ন ভিন্ন ভিন্ন ধাপ। আপনি থাম্বনেলটা সঠিকই দেখেছেন, বার্ধক্য ভাতা স্কিমের মানে বার্ধক্য ভাতা পেনশনের ভিন্ন ভিন্ন ধরন। এই যে আমি থাম্বনেলটা দিয়েছি না, এর কারণ আছে। মানে আমি এই বার্ধক্য ভাতা স্কিমটাকে নিজের মতামত অনুযায়ী অ্যানালাইসিস করে দেখেছি। অ্যানালাইসিস বলতে কীরকম জানেন তো? এই যে বার্ধক্য ভাতা স্কিমে কোনো ব্যক্তির মনে হলো যে তিনার 60 বছর বয়স হয়ে গেছে, এবার তিনি বার্ধক্য ভাতা স্কিমের নাম নথিভুক্ত করবেন এবং সরকারি সাহায্য প্রতি মাসে তিনি পাবেন। তো দেখা যাচ্ছে তিনি আবেদন করছেন, প্রত্যেকটি ডকুমেন্ট সাবমিট করছেন, ফর্মটি নিচ্ছেন, ফিল আপ করছেন, জমা করছেন, ও শেষে আর দেখা যাচ্ছে নামটি নথিভুক্ত হলো না। এই যে কারণগুলি, এই কারণগুলোই অনুসন্ধান হবে। যেমন এই যে এটি সঠিক পথ নয়, সঠিক পথটি কী জানেন তো? দেখুন তো আপনি কোন ক্যাটাগরির মধ্যে আছেন। কোন ক্যাটাগরি বলতে কি বলছে আমি বোঝাতে চাইছি জানেন তো? এই যে বলছি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি পেনশন স্কিম ফর্ম আছে। এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই পেনশন স্কিম ফর্মটির নাম জয় বাংলা পেনশন স্কিম ফর্ম। এই যার মাধ্যমে এই কোনো ব্যক্তি এই স্কিমের আওতায় আসেন এবং প্রতি মাসে আর্থিক সাহায্য পান এই জয় বাংলা পেনশন স্কিম ফর্মটির মাধ্যমে। তাহলে জয় বাংলা পেনশন স্কিমের ফর্মটিই তো আপনি জমা করছেন, তবুও তো আপনার নাম নথিভুক্ত হচ্ছে না। হ্যাঁ, কথা ঠিক, একদম ঠিকই বলেছেন। আপনি এই ফর্মটি জমা করছেন কিন্তু তবু নাম নথিভুক্ত হচ্ছে না। আমি বলতে চাইছি আপনার ক্যাটাগরি কি আপনি সঠিক করে দিচ্ছেন? দেখুন, আমরা আজকে কয়েকটা ক্যাটাগরি বলবো, সেই কোন ক্যাটাগরির মধ্যে আপনি পড়বেন, আমি আপনারটাও এই ক্যাটাগরির মধ্যেই থাকবে, আপনি অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। দেখুন, বয়স্ক ভাতা স্কিমের যেমন বয়স্ক ভাতা কাদের জন্য হয়? কোনো একজন ব্যক্তি যিনি কৃষক, 60 বছর বয়স হয়ে গেছে, তিনার নামে জমির রেকর্ড আছে, তিনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, ফটো, মোবাইল নম্বর, প্যান কার্ড, রেশন কার্ড, জমির রেকর্ডটি, এইগুলো দিয়ে এই জয় বাংলা পেনশন স্কিম ফর্মটি বিডিও অফিস থেকে বা দুয়ারে ক্যাম্প থেকে সংগ্রহ করবেন। এবং যিনি এই কৃষক, যার নামে জমির রেকর্ড রয়েছে, তিনি আবেদন করবেন জয় বাংলা পেনশন স্কিমের একটি কলম আছে যেখানে উল্লেখ আছে ফার্মার ওল্ড এজ পেনশন, আরও একটি উল্লেখ আছে ওল্ড এজ পেনশন। আপনি ওল্ড এজ পেনশনে টিক মারবেন না, আপনি মারবেন ফার্মার ওল্ড এজ পেনশন, অর্থাৎ কৃষকদের জন্য বার্ধক্য ভাতা। আপনি যেহেতু একজন কৃষক, তাহলে আপনাকে কৃষকদের জন্য বার্ধক্য ভাতা স্কিমের ওই কলমটিতে টিকমার্ক করতে হবে। এই যে ভুল আপনারা ফর্মগুলোতে লেখার সময় করেন, এই কারণেও অনেক সময় আবেদনপত্রটি রিজেকশন হয়। তাহলে যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার ফার্মার ওল্ড এজ পেনশনের পাশে টিকমার্ক করতে হবে এবং ফর্মটি টোটালি ফিল আপ করে এবং সবগুলো কাগজ সাবমিট করে এবং প্রত্যেক কাগজের নিচে একটি করে অ্যাটেস্টেড, মানে কি সেলফ অ্যাটেস্টেড, আপনার নিজের একটি নাম সই করে ফর্মটি জমা করতে হবে। তবেই না আপনার একটি ওল্ড এজ পেনশনের মধ্যে আসবেন। ওল্ড এজ পেনশনের মধ্যে শুধু বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা, আপনি যাই বলুন, আপনি আসতে চাইছেন বার্ধক্য ভাতার মধ্যে, যে কোনো, আপনি একজন কৃষক হলে কৃষক বার্ধক্য ভাতার মধ্যে আসবেন। যদি আপনি একজন তাঁতি হন, তাঁতিদের একটা কার্ড হয় এবং তিনি 60 বছর বয়স হয়ে গেছে, তিনি ওই কার্ডের মাধ্যমে এবং তিনি করবেন তাঁতিদের জন্য বার্ধক্য ভাতা স্কিমের নাম নথিভুক্ত, তবেই তিনি বার্ধক্য ভাতা স্কিমের নাম তার নথিভুক্ত হবে। তিনি যদি শুধু মনে করেন আমি ওল্ড এজ পেনশন স্কিমের পাশে টিকমার্ক করে দেবো, আমার কোনো পরিচয়পত্র নেই, আমি একজন শুধু সাধারণ মানুষ, 60 বছর বয়সে আমি এখন বয়স্ক ভাতা স্কিমের নাম নথিভুক্ত হয়ে যাবে, কী করে হবে? আপনার তাঁতি, আপনার পরিচয়পত্র আছে এবং সেটি আপনি সাবমিট করে তবেই না আপনার তাঁতিদের জন্য বার্ধক্য ভাতা স্কিমে আপনার নামটি নথিভুক্ত হবে। আপনি একজন কৃষক, আপনি পরিচয় দিচ্ছেন জমির রেকর্ডটি দিয়ে, যে রেকর্ডে আপনার নাম রয়েছে,
সেই কাগজগুলো দিয়ে আপনি কৃষকদের জন্য বার্ধক্য ভাতা স্কিমে আবেদন করছেন। যদি আপনি তপশিলি বন্ধুতে আবেদন করেন তাও সেই একই ব্যাপার, 60 বছর বয়স হতে হবে, এসসি কার্ড থাকতে হবে। আপনার এসসি কার্ড আছে, আপনার 60 বছর বয়স হয়ে গেছে, আপনি ওল্ড এজের পাশে টিকমার্ক করছেন কেন? আপনি করবেন তপশিলি বন্ধুর পাশে টিকমার্ক, তবেই না আপনার বার্ধক্য ভাতা স্কিমের নাম নথিভুক্ত হবে। এবং প্রত্যেকটি ডকুমেন্টস যেমন আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, আপনার আপনার ব্যাংকের বই, আপনার রেশন কার্ড, প্যান কার্ড, আপনার এসসি কার্ডের জেরক্স কপি, ফটো, মোবাইল নম্বর, এইগুলো দেবেন, তবেই না আপনার নাম নথিভুক্ত হবে এই কোনো বার্ধক্য ভাতা স্কিমে। কতগুলো বললাম, কৃষক বন্ধু বললাম, তাঁতিদের জন্য বললাম, তপশিলি বন্ধুদের জন্য বলছি। এছাড়া বলবো জয় জোহর স্কিমে যারা আবেদন করেন, এসটি কার্ড আছে, 60 বছর বয়স হয়ে গেছে, সেই সকল ব্যক্তিরা জয় জোহর স্কিমে আবেদন করবেন, তবেই না আপনার বার্ধক্য ভাতা স্কিমে আপনার সঠিক জায়গায় যে নামটা পৌঁছে যাবে, আপনাকে চিহ্নিত করা যাবে আপনি এসসি কার্ডের একজন অধিকারী। আপনার এসসি কার্ড আছে, আপনার 60 বছর বয়স হয়েছে, বা এসটি কার্ড আছে, আপনার 60 বছর বয়স হয়েছে। এসসি কার্ড থাকলে তপশিলি বন্ধু স্কিমের পাশে টিকমার্ক করতে হবে। যদি মৎস্য দপ্তরের মৎস্য কার্ড থাকে, আপনি মাছ ব্যবসায়ী, মাছের কাজের সঙ্গে আপনি জড়িত, আপনার মাছের কার্ড আছে, মাছ ব্যবসায়ীর কার্ড আছে, মৎস্যজীবী কার্ড আছে আপনার, তাহলে আপনি মৎস্যজীবীদের জন্য বার্ধক্য ভাতা স্কিমে আবেদন করবেন। আপনি তো ভুল ওয়ে পথ ধরছেন, আপনি ওল্ড এজ পেনশন করে দিচ্ছেন। ওল্ড এজ পেনশন করলে তো শুধু বার্ধক্য ভাতা হয়ে গেল। আপনি তো ক্যাটাগরি ভাগ আছে না, এই যে আমি বলছি আপনি তাঁতিদের জন্য তাঁতিদের কার্ড থাকে, মৎস্যজীবীদের কার্ড থাকে, তারপরে এসসি কার্ড থাকে, এসটি কার্ড থাকে, ফার্মারদের জন্য ফার্মার নিজের যে কৃষক তার জমির রেকর্ড রয়েছে। এই যে প্রকল্পগুলো স্টেপ ভাগ করা, তো তাহলে ভুল পথ অবলম্বন করলে হবে না। আর সরকারকে দোষ দিয়ে লাভ কি? নিজেরা সঠিক করবো, তারপরে তো সরকার আমাদের সাহায্য করতে পারবেন। তাহলে আরও একটা ভাগ আছে বলি, যারা লোক প্রসার কাজ করে, লোক প্রসার প্রকল্পে আবেদন করেছেন, তিনারাও 60 বছর বয়স হয়ে গেলে আবেদন করতে পারবেন। তাদের লোক প্রসার ওখানে টিকমার্ক করতে হবে। এই জয় বাংলা পেনশন স্কিমে এতগুলো স্কিম কলম থাকে, সেগুলো পড়তে হবে, তো বুঝে নিয়ে তারপর পাশে টিকমার্ক করে তারপরে আমাদের আবেদন করতে হবে, সঠিক ওয়ে এটা। এছাড়া আবার আসি কি, যারা লোকগান করে বেড়ায়, গান গায়, কীর্তন করে, তাদেরও কার্ড আছে। এই কার্ডগুলো বিডিও অফিস থেকে তৈরি হয়। তিনারা 60 বছর বয়স হয়ে গেলে এই পেনশন স্কিমের আওতায় আসতে পারবেন, আর্থিক সাহায্য পাবেন। এই যে কতগুলো ধাপ বললাম বলেন তো, এই কোন ধাপের মধ্যে আপনি পড়ছেন? এই কোন ধাপের মধ্যে আপনার নাম রয়েছে? আপনি নিজেকে ক্যাটাগরি ভাগ করে নিন। আপনি কৃষক, আপনি তাঁতি, না মৎস্যজীবী, না গান, না এসসি কার্ড আছে, না এসটি কার্ড আছে, না শুধু কিছুই নেই, আপনি বয়স্ক ভাতা স্কিমে আবেদন করেছেন, তাও করা যাবে। তবে যাই বলুন, সঠিক পথ অবলম্বন করতে হবে। এই যে আপনি আপনার ক্যাটাগরিটি বুঝতে পারলেন, এইবার আপনাদের সংক্ষেপে আমি এই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে একটুখানি জানিয়ে দিই। এই বিষয়ে আমি ভিডিও বানিয়ে রেখেছি, অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, আপনি চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারেন। তবুও আমি এই বিষয়ে বলে দিই, জয় বাংলা পেনশন স্কিমের ফর্মটিতে কোনো একটি ব্যক্তি ওল্ড এজ পেনশনে আবেদন করেছেন, কিন্তু দেখা গেল তিনার ক্যাটাগরি তিনার জানা আছে, সেই বিষয়ের একটা কার্ড আছে আপনার কাছে, সেই কার্ডটি শো করে এবং সেই বিষয়ের পাশে টিক মার্ক করে নেবেন। দিয়ে দেখবেন একদম নিচে একদম উপরে দেখবেন একটা ফটো দেওয়া জায়গা আছে, সেখানে আপনি পাসপোর্ট সাইজের এই ফটোটি আপনি সেখানে দেবেন। তারপর বেনিফিশিয়ারির নাম, মিডল নেম থাকলে মিডল নেম, লাস্ট নেম আপনার টাইটেলটি লিখে দিলেন, আপনার পিতা মাতা, আপনার ডেট অফ বার্থ, আপনার এই চলতি সাল অনুযায়ী আপনার বয়স কত, প্রত্যেকটি এখানে উল্লেখ করতে হয়। এছাড়া আপনার উল্লেখ করতে হয় আপনি কোন জেন্ডারে আছেন, মেল না ফিমেল, মানে স্ত্রী না পুরুষ, আপনার কোন কাস্টে রয়েছেন সেই কাস্টটি উল্লেখ করে দিলেন। এইগুলো করে নিলে তারপরে দেখুন নিচে আপনার ভোটার আইডি কার্ডের নম্বরটি, আধার কার্ডের নম্বরটি, প্যান কার্ডের নম্বরটি, রেশন কার্ডের নম্বরটি, বিপিএল কার্ড যদি কারো থাকে তার নম্বরটি, এসসি কার্ড, এসটি কার্ড বা এসটি কার্ড যাদের আছে তাদের একটা নম্বর আছে, সেই নম্বরটা এখানে উল্লেখ করে দিলেন। তারপর একটা ইনকাম সার্টিফিকেট দেবেন, সেটি কি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে ভুলগুলো মানুষ করে, ইনকাম সার্টিফিকেটটি পঞ্চায়েত থেকে নিলেন না, এমনি আপনি একটা মন করা আপনার ইনকাম কত, মান্থলি ফ্যামিলি ইনকাম লিখে দিলেন, এটা সঠিক ওয়ে না। সঠিক ওয়ে আপনার পঞ্চায়েত আপনার জানে, আপনার সম্বন্ধে তাদের কাছে তথ্য আছে যে আপনার কত ফ্যামিলি মান্থলি ইনকাম, তেনারা অবশ্যই আপনাকে একটা বিচার বিশ্লেষণ করে ইনকামটা ওখানে লিখে দেবে। সেই ইনকাম সার্টিফিকেটটা আপনি শো করাবেন এই ফর্মের সাথে। আপনার ভোটার কার্ড জেরক্স দিচ্ছেন, আধার কার্ডের জেরক্স দিচ্ছেন, ব্যাংকের বই জেরক্স দিচ্ছেন, জমির পর্চা থাকলে দিচ্ছেন, বা মৎস্য কার্ড থাকলে দিচ্ছেন, তাঁতিদের কার্ড থাকলে দিচ্ছেন, বা গান গায় এমন ব্যক্তি তাদের গানের একটা কার্ড আছে, এইগুলো শো করাতে হবে। তবেই না আপনার একটা পরিচয়পত্র তৈরি হবে, তবেই না আপনি একটা স্কিমের আওতায় আসবেন। তারপর আপনার অ্যাসেম্বলিটি কোথায় আছে, আপনার স্টেট কী, আপনার ডিস্ট্রিক্ট কোথায়, পিন নম্বর, ব্লক, পুলিশ স্টেশন, পিএস, পোস্ট অফিস, এগুলো লিখতে হয়। লেখার পরে আপনার ব্যাংকের কলমটি আসে, ব্যাংকের বইয়ে যে নামটি আছে সেই নামটি ওখানে লিখে দিলেন, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের আইএফএসসি কোড, ব্যাংকের ব্রাঞ্চ, ব্যাংকের এইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি কোন কোন ডকুমেন্টস দিয়ে এই স্কিমে আবেদন করছেন সেটি উল্লেখ করতে হবে। সে কোন কোন ডকুমেন্টস আমি তো একবার বললামই, আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই,
এবার যে 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 ক্যাটাগরিতে পড়ছে তাদের নিশ্চয়ই একটা কার্ড আছে, সেই কার্ডের জেরক্স কপিটি, এগুলো দিলেন, প্রত্যেকটার পাশে টিকমার্ক করলেন। একটা ইনকাম সার্টিফিকেট নিলেন, ক্যারেক্টার সার্টিফিকেট, বাসিন্দা সার্টিফিকেট, টিকমার্ক করে দিলেন, এগুলো টিকমার্ক হয়ে গেল। ফটো দিচ্ছেন, মোবাইল নম্বর দিচ্ছেন, এগুলো পাশে টিকমার্ক করবেন। মানে কোন ডকুমেন্টস দিয়ে আবেদন করছেন তার পাশে টিকমার্ক করে দিতে, তার পাশে টিকমার্ক করে দিতে হবে, তাহলে উল্লেখ হয়ে যাবে যে আপনি এই ডকুমেন্টস দিচ্ছেন। এবং আপনারা একজন নমিনি রেখে দেবেন, ভবিষ্যতে কাজে লাগতে পারে, তখন নমিনির নামটি সেখানে লিখবেন, নমিনির সঙ্গে আপনার কী সম্পর্ক সেটি লিখলেন, নমিনির ঠিকানাটা সেখানে লিখে দিলেন। আপনি এই যে স্কিমে আবেদন করছেন, পেনশন স্কিমটিতে, তা আপনি কোন সরকারের কাছে নিতে চাইছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট না অথরিটি? আপনি যেটার যে যে ক্ষেত্রে চাইবেন সেখানে এটা টিকমার্ক করলেন। সেন্ট্রালে চাইলে সেন্ট্রাল গভর্নমেন্ট, চাইলে সেন্ট্রাল গভর্নমেন্টের ওখানে, বা স্টেট গভর্নমেন্টের চাইলে স্টেট গভর্নমেন্টের ওখানে, বা কোনো অথরিটির কাছে চাইলে অথরিটির কাছে। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হয়ে গেল। নেক্সট আমাদের আরেকটি কলমে উল্লেখ করতে হয় আরেকবার, মানে একবার প্রথমে উল্লেখ করে এসেছিলাম আমি কোন স্কিমে আবেদন করতে চাইছি, এখানে আরেকবার উল্লেখ করে দিতে হবে আপনি কোন স্কিমে আবেদন করতে চাইছেন। তার পাশে একটা টিকমার্ক হয়ে গেল, নিচে আপনার নাম সিগনেচারে, ব্যাস ফর্ম কমপ্লিট। এবার লাস্ট একটি কমপ্লিট ফর্ম থাকে, সেটি হচ্ছে আপনার আধার প্রমাণের সম্মতিপত্র। সেখানে আপনি জানাতে চাইছেন একটি বিবৃতির মাধ্যমে যে আপনার আধার প্রমাণীকরণে আপনার কোনো আপত্তি নেই, সেক্ষেত্রে আপনার আধার নম্বরটি সেখানে লিখতে হবে এবং নিচে আপনার একটি সই করে দিলেন। হ্যাঁ, তবে একটি কথা মাথায় রাখবেন, যে কটি ডকুমেন্টসের আপনি জেরক্স দিচ্ছেন প্রত্যেকটির নিচে আপনার সেলফ অ্যাটেস্টেড থাকা চাই, মানে আপনার নিজের নামটি লেখা থাকা চাই। যদি নাম লিখতে না পারেন স্টাম্প মারবেন এবং তার পাশে LTI লিখে আপনার নাম লিখে দেবেন, যে পারে তাকে দিয়ে লিখে নেবেন। যাই হোক, আর বেশি কিছু বলছি না, বুঝলেন। ভিডিওটি আজকে আমাদের এই বিষয়ের ওপরেই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনে ক্লিক করে দেবেন। তাহলে কী হবে জানেন তো, এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।